লেখিকা অনিকেত সুনন্দার নতুন অধ্যায়। বাবা, আমি বেরোচ্ছি বলেই এক কাপ ধোয়া ওঠা চা করবী বাবার দিকে এগিয়ে দিল। করবীর কথা শুনে রুদ্রনারায়ণ বাবু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বললেন, এসেই আবার বেরিয়ে পড়ছিস? সারাদিন এত খাটলে চলবে? কিসের খাটনি বাবা, শাড়ি গোছাতে গোছাতে বলল করবী। তুমি তো জানো বাবা, খুব ইচ্ছে ছিল টিচার হব, কিন্তু চাকরি পেলাম স্টেনোর। ইচ্ছেটা ইচ্ছেই থেকে গেল। সবই বুঝলাম, কিন্তু কি দরকার আছে বলতো মা? টাকার তো প্রয়োজন তেমন নেই বল। যা কিছু সামান্য সঞ্চিত আছে সবই তো তোর। আর তুই নিজেও চাকরি করিস, এরপর টিউশন করার। এই তো আবার ভুলে গেলে বাবা, টাকার জন্য পড়াই না, পড়ালে আমার মন খুশি হয়। একটা বড় অপ্রাপ্তি এতে ভুলে যাই। এবার হাসি মুখে বললেন রুদ্রবাবু, জানি আমার পাগলি মেয়ে যে। করবী হাসি মুখে ঘর থেকে বের হয়ে গেল। এক বাড়িরই রুমকি আর মুন্নিকে পড়ায় করবী। একজন ক্লাস 8-এ, আরেকজন সবেমাত্র ক্লাস 1-এ। এমএ পাশ করার পর বেকার জীবনের 2 বছর ওদেরকেই পড়িয়েছে করবী। মুন্নির মা দীপালির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার। গত 2 বছর আগে ক্যান্সারে দীপালির মৃত্যুর পর ওই বাড়ির ছোট্ট মুন্নির প্রতি একটা অদ্ভুত মায়া জন্মে গেছে করবীর। তারও মা নেই, মুন্নিও মাহারা, হয়তো তাই চাকরি পাওয়ার পরেও এই বাচ্চা দুটির, বিশেষ করে মুন্নির মায়া কাটাতে পারেনি। তাই রোজ পড়াতে যায়। আর করবীর মনে হয় মুন্নিও যেন পথ চেয়ে থাকে তার জন্য। পড়ানোটা যেন বাহুল্য। এক মাহারা শিশুর ভালোবাসার টানেই ওখানে ছুটে যায় করবী। এক অদ্ভুত মায়ার বাঁধনে জড়িয়ে পড়েছে করবী আর মুন্নি। 7টা বাজে প্রায়। যখনও বাড়িতে পৌঁছায় গেটের শব্দ শুনেই ছুটে এলো মুন্নি। এক ছুটে দৌড়ে কোলে উঠল করবীর। মুন্নির ঠাকুমা অন্নপূর্ণা দেবী তাকে দেখে হাসি মুখে বললেন, দেখেছো মেয়ের কাণ্ড? সারা সন্ধে আমাকে জ্বালিয়েছে, এখন তোমাকে পেয়েছে। এই কোল থেকে নাম বলছি, মুন্নি। মুন্নি সজোরে আঁকড়ে ধরে করবীর গলা, বলে ওঠে, না আন্টি, তুমি বলো না ঠাম্মিকে, আমি নামবো না। করবী হেসেই মুন্নিকে আদর করতে করতে বলল, নামতে হবে না মুন্নি, ঠাকুমা কিচ্ছু বলবেন না। দিদি কি করছে, পড়ার ঘরে বুঝি? মুন্নি ঠোঁট উল্টে বলে ওঠে, হ্যাঁ, সারাদিন শুধু পড়ে, জানো আন্টি, একটুও খেলে না। মুন্নির কথা বলার ভঙ্গিতে অন্নপূর্ণা আর করবী দুজনেই হেসে উঠল। অন্নপূর্ণা দেবীর 2 ছেলে বিনয় আর বিকাশ। বিনয় নামকরা ব্যবসায়ী, তার স্ত্রী সুপর্ণা আর তাদের ছেলে কলেজে পড়ে। ছোট মেয়ে রুমকি করবীর কাছেই পড়ে। বিকাশ ইঞ্জিনিয়ার আর তারই মাতৃহারা শিশুকন্যা মুন্নি। কথাই বলে মেয়েরা মায়ের জাত। করবী যখন বাবার যত্ন নেয় তখন রুদ্রবাবু যেমন মায়ের রূপ দেখতে পান, ঠিক তেমনি মুন্নিকে যখন পড়ায় তার আজগুবি আবদার হাসি মুখে মেনে নেয়, তখন অন্নপূর্ণাও তার মধ্যে মায়ের মূর্তি দেখতে পান। আর মুন্নির প্রতি অকৃত্রিম মমতার আকর্ষণে করবী যখন সারা দিনের ক্লান্তির পরেও ছুটে আসে এখানে, করবী নিজেও অবাক হয়। নয়তো রক্তের সম্পর্ক নেই, কেবল বছর খানেক ধরে চেনে মুন্নিকে, অথচ মনে হয় যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক। 2 দিন পর অফিস থেকে ফিরেই ঘরে করবীর মামাতো ভাই রতন আর তার স্ত্রী রীনা বৌদির অসময়ে আগমন দেখে অবাক হয়। করবীর মায়ের মৃত্যুর পর বিশেষ কারণ ছাড়া মামা আসেন না কখনো। ঘরে ঢুকতেই হাসি মুখে বৌদি বলল, কি গো, চাকরি করে করে খুব ব্যস্ত বুঝি, আমাদের কথা ভুলেই গেলে? করবী হাসি মুখে বলে ওঠে, তা কেন হবে বৌদি, সব সময় মনে পড়ে, সুযোগ হয়ে ওঠে না। কতদিন ভেবেছি ঘুরে আসব, কিন্তু। কথাটা শেষ না করতে রীনা বৌদি বলে ওঠে, এখনো তো সংসার করনি, ঝাড়া হাত পা, তবুও সময় করতে পারো না? আর যখন পরের ঘরে যাবে তখন তো মনেও পড়বে না আমাদের। রুদ্রবাবু শুনতে পেয়ে উত্তর দিলেন, ঝাড়া হাত পা বলো না বৌমা, তোমার পিসিমার চলে যাওয়ার পর থেকে অফিস করা, রান্না করা, আমার ওষুধ, একাই করছে সব। করবীর মামাতো ভাই রতন বলে ওঠে, তা ঠিক বলেছেন পিসেমশাই, আমি ওদেরকেও বলেছি সব। কেমন মেয়ে আমার বোন, সস্নেহে বলে যায় রতন। করবীর খটকা লাগে শেষের কথাগুলো শুনে। যাই হোক, হুট করে আসার কারণ জানতে চাওয়া শোভনীয় নয়, তাই স্মিত হাসিতে বলল, তোমরা গল্প করো, আমি ফ্রেশ হয়ে চায়ের ব্যবস্থা করছি। রীনা বৌদি অর্থবহ চাউনিতে বলল, চায়ের ব্যবস্থার ভার আজ আমার উপর দিয়েছেন পিসেমশাই, তুমি ফ্রেশ হয়ে নাও।
মানে? করবী অবাক হয়ে জানতে চায়। মানে আজকে এ বাড়িতে দুই একজন অতিথি আসছেন, তাদের জন্য চায়ের ব্যবস্থা আমিই করব, বুঝলে? বলেই মুখ টিপে হাসতে লাগলো রিনা। এরপর করবীর কানে কানে বলে উঠল, তোমার সম্বন্ধ এসেছে গো, ভালো করে তৈরি হও। করবীর বয়স দেখতে দেখতে 27-এ পড়ল। বাবা হিসেবে দুশ্চিন্তার কারণ অবশ্যই। করবীর এখন বিয়েতে একদম মত নেই। বাবাকে একা ছেড়ে সে সুখী হতে পারবে না। করবী শিক্ষিতা, স্বাবলম্বী, তবুও কেন যে বাবা তাকে বিয়ের জন্য জোর করেন বুঝতে পারে না সে। করবী চুপচাপ বাথরুমের দিকে এগিয়ে গেল। বাইরের অস্পষ্ট কথাগুলো শোনা যাচ্ছিল। বিয়ের প্রস্তাব এনেছে রতন, ভালো সরকারি চাকুরে পাত্র। প্রায় 7টা নাগাদ পাত্র স্বয়ং মা বাবা সহ এলো। করবীকে সাজাতে গেলে রীনাবতীর হাত ধরে বলল, করবী প্লিজ সং সাজিও না, এমনি ভালো। রীনাবতীর মনক্ষুণ্ণ হলেও বুঝতে দিল না, যদিও করবীর মুখশ্রী যে কারো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম, তাই রিনাও তেমন গরজ দেখায় না। রীনাবতীর আগ্রহে পাত্রপাত্রী দুজনকেই একান্তে কথা বলার সুযোগ দেওয়া হলো। ছাদের এক কোনায় দাঁড়িয়ে থাকা করবীকে সুব্রত বেশ বিব্রত হয়েই বলল, আসলে এভাবে কখনো এমন সিচুয়েশনে পড়িনি, মনে হচ্ছে আপনারও আমার মতোই অবস্থা। লজ্জাবনত করবী বলে ওঠে, আসলেই। বৌদি হুট করে কি যে বলে বসলো। ভালোই করেছেন, একদিকে আড়ষ্টতা কাটানো সহজ হবে, কি বলেন? সুব্রতকে যতটা শান্তশিষ্ট ভেবেছিল তাও ঠিক নয়। একটু দুষ্টুমির হাসি তার চোখ দুটিতে। করবী আরও লজ্জিত হলো। সুব্রতের দিকে তাকালো না আর। ভাবটা বুঝতে পেরেই সুব্রত বলল, আমার কথায় কিছু মনে করবেন না। আসলে আড়ষ্টতা বলতে এই যে প্রথম পরিচয়, এতে মন খুলে কথা বলা যায় না, এজন্যই বলেছিলাম। সুব্রতকে আর লজ্জিত হতে দিল না করবী। বলল, না না, মনে করব কেন, বুঝেছি আমি। তা কোন ডিপার্টমেন্টে আছেন? জেলা কোর্টে। বাহ, বেশ। জজ উকিলের সাথে চলাফেরা। বলেই হেসে উঠল সুব্রত। আর চোখে তার হাসি মুখটা দেখে করবীর মনে এই প্রথম হয়তো ভালোই লেগেছিল সুব্রতর প্রাণ খোলা হাসি। করবী কিছু জানতে না চাইলেও সুব্রত স্বেচ্ছায় নিজের সম্পর্কে জানায়। অডিট অফিসে ভালো পোস্টে চাকরি করে, একজন ছোট এক ভাই সহ সুখী পরিবার। ইঙ্গিতে হয়তো জানিয়ে দেয় করবী তার নির্ঝঞ্ঝাট পরিবারে গেলে সুখী হবে। পাত্রী পছন্দ করেই গেল পাত্রপক্ষ। তাদের চলে যাবার পর বিয়ের ব্যাপারে ঘরে কথাবার্তা হলেও করবী উত্তর দেয়নি, নত মুখে শুনে যায়। কথার সত্যতা সেও জানে, কিন্তু বাবাকে ছেড়ে যেতে হবে ভাবলেই টিনা বৌদি বের হতে হতে করবীর হাতে গুজে দিয়ে গেলেন একটা কাগজ নীরবে। তাদের চলে যাওয়ার পর দুরু দুরু বুকে কাগজটা খুলে দেখে করবী, ঠিক যা ভেবেছিল, ফোন নম্বর। রাতে ঘুমোতে যাওয়ার আগে রুদ্রবাবু মেয়ের ঘরে ঢুকলেন। এ সময় বাবার আসার কারণ অনুমান করতে পারে সে। রুদ্রবাবু বলেন, তুই তো জানিস কি বলতে এসেছি, আর অমত করলেও শুনবো না মা। বড় ভালো সম্বন্ধ, আর কোনো অজুহাত শুনবো না আমি। বাবার কথাগুলো কেন যেন মুন্নির কথা মনে করিয়ে দিল। মুন্নি যেমন আবদার করে বলতে থাকে, তা সেটা যত অদ্ভুত কাজই হোক না কেন, আজকে বাবার কথাগুলো তেমনি শোনালো। করবী খিলখিল করে হেসে উঠে বলল, তোমার কথাগুলো জানো বাবা আজকে মুন্নির মতো শোনাচ্ছে। মুন্নিও এমনি জেদ ধরে বলবে, আজকে তোমার হাতে খাবো, নয়তো আমাকে পার্কে নিয়ে চলো। আর কখনো বলবে, তুমি আজকে থেকে যাও। রোজ এমন বায়না করে জানো বাবা। বাবা একটু বিরক্ত হয়ে বললেন, আমি সিরিয়াস কথা বলছি, আর তুমি ছাত্রী কি বলে না বলে তা ভেবে হাসছো। অকস্মাৎ করবীর মুখটা গম্ভীর হয়ে যায়। করবী একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে, তা ঠিক বলেছ, ছাত্রীই তো। অস্থির রুদ্রবাবু মেয়ের মতটা জানতেই বললেন, বল না মা, ওদের হ্যাঁ করে দি। করবী বাবার হাত ধরে বলল, তুমি যা ভালো বোঝো করো, আমি আপত্তি করব না। মেয়ের মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিতে লাগলেন রুদ্রবাবু। করবী বাবার আনন্দোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থাকে অপলক। দুদিন ধরে করবীর দেখা নেই। চিন্তিত হলেন অন্নপূর্ণা দেবী। এদিকে মুন্নি দুদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে বসে আছে। এক গো ধরে রেখেছে, আন্টিকে এনে দাও। মাহারা মুন্নির প্রতি বাড়ির সবাই খুব সতর্ক। তার মন বুঝে চলে সবাই, যেন একটু যেন কষ্ট না পায়।
ঠাকুরমা নাতনির এই অবস্থা দেখে বড় বউ সুপর্ণাকে বলেন, বৌমা, করবীর কি হলো গো? হঠাৎ বলা নেই কওয়া নেই, দুদিন ধরে এলো না যে। সুপর্ণা বলে, সে কি এ বাড়িতে বাধা ধরা কাজের লোক যে বলে কয়ে ছুটি নেবে? আর টিউশনও শুধু মনের খেয়ালই করে, তাছাড়া হতে পারে বিশেষ কাজে আটকে পড়েছে বা হয়তো শরীর ভালো নেই। সুপর্ণার কথাগুলো মনপুত হলো না অন্নপূর্ণা দেবীর। বললেন, তোমার কেমন ধারা কথা বৌমা, আর কাজ থাকতেই পারে তাই বলে একটা ফোন করবে না? এদিকে মেয়েটা কেঁদে কেঁদে সারা। সুপর্ণা বুঝতে পারল শাশুড়ির এত উদ্বিগ্ন হওয়ার কারণ। সত্যি মুন্নিকে দেখলেই মন খারাপ হয়। এ বয়সেই মাকে হারালো। দীপালি মারা যাবার পর মুন্নিকে সামলানো খুব কষ্ট হয়ে পড়েছিল। তখনই করবীর আবির্ভাব যেন ঈশ্বরের আশীর্বাদের মতোই। আন্টির বলাতেই মুন্নির বিশ্বাস হয়েছিল মা আসবে একদিন। সেই থেকেই করবীর সাথে খুব ভাব মুন্নির। অন্নপূর্ণা আবারও বললেন, দেখো না একটা ফোন করে কি হলো। অগত্যা ফোন লাগানো হলো করবীর বাড়িতে। হ্যালো, করবী তো বাড়িতে নেই, অফিস থেকে ফেরেনি এখনো। আপনি কে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এলেই বলছি কল ব্যাক করতে। ফোনটা রাখলেন রুদ্রবাবু। করবী ঘরে ফিরে বাবার মুখে জানতে পেরে বুকটা কেমন করে উঠল করবীর। ও বাড়ির থেকে ফোন এসেছে মানে মুন্নি নিশ্চয়ই কান্নাকাটি করেছে। কালকে মন ভালো ছিল না বলেই অফিসেও যায়নি করবী, পড়াতেও যায়নি। নতুন জীবনের কথা ভেবে একদিকে যেমন স্বপ্ন দেখতে ইচ্ছে করছিল, অন্যদিকে বাবাকে ছেড়ে, এই চিরপরিচিত মানুষগুলোকে ছেড়ে, মুন্নিকে ছেড়ে একেবারে চলে যেতে হবে ভেবেই অস্থির হয়ে উঠেছিল করবী। আর সেই অশান্তির ফলেই কালকে যায়নি। কথাটা শোনা মাত্র তাড়াতাড়ি কাপড়টা পাল্টে চা বসালো। রুদ্রবাবু মেয়ের ব্যস্ততা দেখেই বললেন, বলছি ওদের বাড়ি যাবি নাকি? হ্যাঁ বাবা, জানোই তো বাবা, মুন্নি আমার জন্য পাগল। আমি যে যাইনি, হয়তো খুব কেঁদেছে, তাই ফোন করেছে। বলতে বলতে চায়ের কাপটা এগিয়ে দেয় বাবার দিকে। ভালো কথা, যাচ্ছিস যখন ওদের বলে আসিস সামনের মাস থেকে নতুন মাস্টার রাখতে। বিয়ে ঠিক হয়ে গেলে এভাবে অন্যের বাড়ি গিয়ে টিউশন করাটা ভালো দেখাবে না। বুকটা ছ্যাদ করে উঠল করবীর। বিয়ে ঠিক হলে সব নতুন করে শুরু করতে হবে, চিরপরিচিত অভ্যেসগুলো বদলে ফেলতে হবে। মুন্নির জন্য তার এই মমতার কোনো অর্থ থাকবে না। উত্তর দেয় না করবী, চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ে। ও বাড়িতে পৌঁছতেই সবার আগে ছুটে এলেন অন্নপূর্ণা দেবী। আপ্লুত কণ্ঠে বললেন, কি গো করবী, দুদিন আসনি যে? মুন্নি তো দুদিন ধরে না ঠিক করে খেয়েছে আর না ঘুমিয়েছে, সারাক্ষণ শুধু আন্টি আন্টি। সুবর্ণাও এসে যোগ দিল। আর বলো না ভাই, পাগল করে ফেলেছে আমাদের। করবী স্মিত হাসিতে বলল, এখন কোথায় মুন্নি? সুপর্ণা বলে উঠল, আর কোথায়, দুদিন ধরে ওই ঘরে মায়ের ছবি নিয়ে বসে আছে। কখনো কাঁদে আর কখনো জিনিসপত্র ছুঁড়ে ফেলে। তুমি এলেই তার বিশ্বাস তার মাও আসবে একদিন। শেষের কথাগুলো কেমন যেন জড়িয়ে গেল করবীর চেতনায়। মাথা নিচু করে ওপরের ঘরের দিকে উঠে গেল। ওপর তলার এই ঘরটা বিকাশের। এই ঘরে দীপালি থাকতে মাঝে মাঝে আসা হতো করবীর। তার মৃত্যুর পরে আজ প্রথম ঢুকলো এ ঘরে। বিছানার উপর উপুর হয়ে শুয়ে আছে মুন্নি। ঢুকেই ডাক দিল, মুন্নি, ঘুমোচ্ছ বুঝি? করবীর শব্দ শোনা মাত্রই চমকে উঠল মুন্নি। ফিরে তাকে দেখতে পেয়ে চিৎকার করেই বুকে লেপ্টে গেল মুন্নি। কাঁদতে লাগলো অঝরে। কথা বলল না, বলতেও দিল না। বেশ কিছুক্ষণ এভাবেই মুন্নিকে বুকে নিয়ে বসে থাকলো করবী। অবর্ণনীয় মমতায় তার চোখের জল বাদ মানল না। কি করে বাচ্চা মেয়েটা তার মায়ায় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে তাকে ভেবে সেও অবাক হলো। দূর থেকেই দেখছিলেন দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা অন্নপূর্ণা দেবী। এ দৃশ্য দেখে অন্নপূর্ণারও চোখ মুছতে মুছতে নেমে গেলেন নিচের তলায়। মনের মধ্যে অহরহ একটা দুরাশা ভয় করছিল। ইস, যদি সত্যি করবীকে মুন্নির কাছে রেখে দিতে পারতেন। মুন্নি করবীর বুকে মুখ লুকিয়েই বলল, কেন দুদিন এলে না আন্টি? আমার খুব খারাপ লেগেছে, মনে হচ্ছিল মার মতো তুমিও আসবে না। বলেই আবার কাঁদতে থাকে। করবী মুন্নিকে চুমু খায়, বলে, ধুর পাগলি মেয়ে, কালকে আমার শরীর ভালো ছিল না যে, তাই আসতে পারিনি। এর আগের দিন? অবুঝ শিশুর এই প্রশ্নের উত্তরে জবাব খুঁজে পায় না করবী।
এই অবোধকে কি করে বোঝাবে সে ভবিষ্যতের স্বপ্ন গড়তে ব্যস্ত ছিল? এইটুকু শিশুর মনের আবেগ থামছিল না যেন। সেদিন মুন্নির পড়াশোনা নেই, কেবল করবীর কোলে বসে দুদিনের না পাওয়া আদর সুদসহ উসুল করে নেওয়াই আসল কাজ। বেশ রাত হলো বাড়ি ফিরতে। করবী ঢুকতেই বারান্দায় পায়চারি করতে থাকা বাবাকে দেখে কিছুটা অপরাধীর মতোই বলল, বেশ দেরি করে ফেললাম তাই না বাবা? আমি যে চিন্তা করব সেটা তো মনে রাখবি। বলতে বলতে ঘরের দিকে গেলেন রুদ্রবাবু। রাতের খাবার টেবিলে বসে এ কথা সে কথার ফাঁকে ফাঁকে করবী মুন্নির কথা ভেবেই বারান্দার অন্যমনস্ক হয়ে পড়ছিল। রুদ্রবাবু লক্ষ্য করে বললেন, কি হলো রে, কি ভাবছিস? কিছু না বাবা। কথাটা এড়িয়ে গিয়েই খাওয়ার দিকে মনোযোগ দেয় করবী। করবী পাতের ঝোল মাখা ভাতগুলো নাড়াচাড়া করে একটু বাদেই উঠে যায়। রুদ্রবাবু মেয়ের মতিগতি ঠিক বুঝতে পারেন না। রাত 11টা হবে, সবেমাত্র বিছানায় শুয়েছে। এমন সময় করবীর মোবাইল বেজে উঠল। কি ব্যাপার, এত রাতে আবার কে ফোন করলো? ফোনটা ধরতেই ও প্রান্ত থেকে পরিচিত কণ্ঠে অপরিচিতের গলা শোনা গেল। চিনতে পারছেন জজ সাহেবা? কথাটা শোনা মাত্রই বুকটা ধড়াস করে উঠল করবীর। সুব্রত? হ্যাঁ, তার কণ্ঠই। নিজেকে সামলে নেয় মুহূর্তে। না, চিনতে পারলাম না তো। আর বোধ করি আপনিও চিনতে ভুল করছেন। এটা কোনো জজ ব্যারিস্টারের নম্বর নয়। ও প্রান্তের কণ্ঠস্বর আবার ভেসে আসে। আমাকে চিনতে না পারলেও আমি কিন্তু চেনা নম্বরেই ফোন করেছি। হ্যাঁ, সুব্রতই তো, তবুও ধরা দেয় না, তাই বুঝি। তা চেনা নম্বরে এত ভনিতার কি দরকার? বুঝলাম না সুব্রত বাবু। চিনে ফেললেন দেখছি। যাক, হবু বউ বুদ্ধিমতী হলেই ভালো। বউ কথাটায় করবীর কান দুটো লাল হয়ে উঠল। কখনো কারো সাথে এভাবে কথা হয়নি তার। এত রাতে ফোন করলেন, বিশেষ কোনো দরকার? বাবা তো ঘুমিয়ে পড়েছেন। এত রাতে ফোন করলাম বলে মাপ চাইছি। আরও 2বার করেছি সন্ধ্যের পরপরই, কিন্তু কেটে গেল। আসলে খুব ইচ্ছে করছিল কথা বলতে, তাই। কিছু মনে করলেন? অনুতপ্ত কণ্ঠে বলে উঠল সুব্রত। সত্যি তো, মুন্নির কাছে থাকাকালীন ফোন বেজেছিল তার। কেটে দিয়েছিল নিজেই। মনে মনে কিছুটা লজ্জিত বোধ করে বলল, ও আসলে তখন পড়াচ্ছিলাম, তাই। আপনি পড়ান? ছাত্র পড়ান? সত্যি? হ্যাঁ, তবে ছাত্র নয়, ছোট ছোট 2জন ছাত্রী পড়াই। ভালো লাগে পড়াতে। এ তো খুব ভালো কথা। পড়ালেখার প্রতি আপনার আগ্রহ আপনার প্রতি আমার আগ্রহ বাড়িয়ে তুলেছে করবী। সুব্রতর মুখে নিজের নামটা শুনেই আবার দুরু দুরু করে উঠল করবীর হৃৎপিণ্ড। কিন্তু এরপর থেকে ফোনে রোজ কথা হতে লাগলো। মানুষ হিসেবে সুব্রত নিঃসন্দেহে ভালো মানুষ, এটুকু চিনতে পেরেছিল করবী। সুব্রতর কথা, হাসি ঠাট্টায় ক্রমশই স্বপ্নে বিভোর হয়ে উঠল করবীর মন। কেটে গেল বেশ কয়েকদিন। সুব্রতদের বাড়ি দেখে এসেছেন রুদ্রবাবু। মনে মনে যার পরনাই খুশি হলেন। বাড়ি ঘর সুন্দর, ছোট গোছানো পরিবার। এখানে করবী সত্যিই সুখে থাকবে। তবে পাকা কথা দেবার আগে তার মনে হলো একবার করবীর সাথে বুঝে নেওয়া দরকার। অফিসে ছুটি ছাটার ব্যাপারও আছে, তাই মোটামুটি সব ঠিকঠাক হলেও শেষ কথার জন্য 2 দিন সময় চেয়ে নিলেন। সেদিন অফিস ফেরার পথেই করবী মুন্নিদের ওখানে ঢুকলো। বাবা সুব্রতদের বাড়ি গেছেন, তারও আসতে দেরি হবে। এই ফাঁকে ওদের পড়ানোর কাজ সেরে ফেলে বাড়ি ফিরবে। তাছাড়া ও বাড়িতে এখনও জানানো হয়নি। ওদেরকেও নতুন টিচার দেখতে বলে আসবে ভাবল। বাড়িতে ঢুকতেই সুবর্ণার সাথে দেখা। কি ব্যাপার করবী, আজকে তো তাড়াতাড়ি যে? আসলে ভাবছিলাম অফিস থেকে ফেরার পথে টিউশনটা সেরেই ফিরবো, তাই। তাছাড়া ওদের পরীক্ষা চলছে, এখন বেশি দেখাতে হয় না, একটু রিভাইজ করিয়ে দেওয়া, অল্প সময়ে। তা বেশ করেছ। আসো আসো, একটু চা করি, খেয়ে তারপর না হয় পড়াতে বসো। বলেই সুবর্ণা রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। করবী বসার ঘরে সোফায় বসে পড়ল। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে এলো তার। খানিকটা তন্দ্রা ভাব এলেও একটা ডাকে অকস্মাৎ চোখ খুলে তাকালো। সামনে বিকাশ দাঁড়িয়ে বলছে, তোমার মাইনেটা দিতে দেরি হয়ে গেল, নাও।
সে কিছু না, আমি টাকার জন্য পড়াই না বিকাশদা, পড়াতে ভালোবাসি বলে পড়াই, আর মুন্নির জন্য রোজ আসতেই হয়। জানি মুন্নির জন্য যা করছো, কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। আর পড়াশোনা ভালোবাসো বলেই পড়াও, কম কথা নয়, কিন্তু গুরুদক্ষিণা না দিলে অপরাধ হবে যে। নাও ধরো। বিকাশের সাথে মুখ চেনা করবীর, এ পাড়ার ভদ্র অমায়িক মেধাবী ব্যক্তি হিসেবে বেশ নাম আছে বিকাশের, ভালো ছবিও আঁকতো এক সময়, তার গুণমুগ্ধের দলে করবীও ছিল। যাই হোক, এই বাড়িতে পড়ানোর সুবাদে এক দুবার কথা হয়েছিল, তাও পড়ার ব্যাপারেই। স্ত্রী দীপালির ক্যান্সারে মৃত্যুর পর থেকে যেন পাথর হয়ে গিয়েছিল বিকাশ, নিজেকে গুটিয়ে নিয়েছিল একাকিত্বে। এমনকি মেয়ে মুন্নির সাথেও সময় কাটাতে ইচ্ছে করত না। মুন্নির মাকে ফিরিয়ে এনে দেওয়ার বায়নায় সে উত্তর দিতে পারত না বলেই দূরে দূরে থাকতো। কিন্তু ইদানিং মুন্নির সেই বায়না কমেছে, এখন কেবল আন্টি এলেই আর কিছু চাই না তার। করবের উপস্থিতিতে মুন্নির খুশি বিকাশের চোখ এড়ায় না। বুকের ভেতরের সেই ভারটা এখন কমতে শুরু করেছে যেন। করবী টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। বিকাশ বেরিয়ে যায় ঘর থেকে। সুপর্ণা চা দিতে এসে বিকাশকে করবীর সাথে কথা বলতে দেখতে পায়। মনে মনে কি যেন ভেবে নিয়ে করবীকে চা দিয়েই তড়িঘড়ি শাশুড়ির ঘরের দিকে গেল। এতদিন বাদে স্বেচ্ছায় বিকাশকে করবীর সাথে কথা বলতে দেখেছে, আর মুন্নিও করবীকে ভীষণ ভালোবাসে, সুতরাং একবার চেষ্টা করে দেখতে দোষ কি। অন্নপূর্ণা দেবী যেন হাতে স্বর্গ পেলেন। এত লক্ষ্মী মেয়ে যদি মুন্নির মা হয়ে আসে, তবে বিকাশেরও সমস্ত দুঃখ দূর হবে। আনন্দের আতিশয্যে তিনি কি করবেন ভেবে পেলেন না। সুপর্ণা বুদ্ধিমতী, বলল, আগে বিকাশের সাথে কথা বলে নেওয়া উচিত মা। মুন্নির জন্য সৎমা আনতে নারাজ বিকাশ, কিন্তু মুন্নির মা আনতে সে মানা করবে না আমি নিশ্চিত। আমি আজকেই করবীর সাথে কথা বলবো। বলেই আবার উৎসাহে ভাটা পড়ার মতোই নিজের মনেই বলেন, শত হোক করবী সুন্দরী শিক্ষিতা মেয়ে। আর বিকাশ আবার অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে অন্নপূর্ণার মুখ কালো হয়ে এলো। তবু আশা ছাড়তে রাজি নন। করবী সবে পড়াতে বসেছে। সুপর্ণা ইশারায় ডেকে আনলো করবীকে। মুন্নিও আন্টির আঁচল ধরে পেছন পেছন গেল। সুপর্ণা তাকে চকলেটের অজুহাতে নিয়ে যায় পাশের ঘরে। ডাকছিলেন মাসিমা? করবী জানতে চাইল। অন্নপূর্ণাকে ইতস্তত করতে দেখে করবী কিছুটা অবাক হলো। অন্নপূর্ণা সাহস সঞ্চয় করে বলে উঠলেন, আসলে কথাটা তোমাকে বলাটা হয়তো ঠিক মানায় না, কিন্তু মা, তোমার মতামত না জেনে তোমার বাবার সাথেই বা কোন মুখে কথা বলতে যাব? হতবাক হয়ে করবী বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি এমন কথা যে বাবার সাথে বলতে হবে? আর আমি বা কেন মতামত দেব? অন্নপূর্ণা দেবী বলেই ফেললেন অবশেষে, আমার মুন্নির দিকে চেয়ে যদি তুমি এ বাড়িতে তার মা হয়ে আসো। আবেগে অন্নপূর্ণা কথা শেষ করতে পারেন না, স্তব্ধ হয়ে যায় করবী। এমন সময় ছুটে এলো মুন্নি, পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জানো আন্টি, জেম্মাকে মিথ্যে বলে চকলেট আনেনি জানো, মিছিমিছি বলছিল। করবী পাথরের মূর্তির মতো বসেই থাকে। সুপর্ণা ব্যাপারটা আজ করতে পেরেই বলে, করবী, তোমাকে কষ্ট দেবার বা অপমান করার উদ্দেশ্যে কথাটা বলা হয়নি। আমাদের মনে হয়েছিল তোমার মুন্নির প্রতি যে স্নেহ মমতা, তাতে তুমিই তাকে আজীবন আগলে রাখতে পারবে মায়ের মতোই। হয়তো তাই এত বড় অবান্তর একটা প্রস্তাব করে বসলাম আমরা। করবী উত্তর দেয় না, মাথা নিচু করে বসে থাকে। চোখের সামনে ভেসে ওঠে বাবার মুখ। সুব্রতর কথাগুলো কানে বাজতে থাকে অবিরত। আরেকটা ছবিও ভেসে চলে বায়োস্কোপের মতোই। সেই ছবিটা মুন্নির। ও আন্টি, আন্টি, কি হলো? চলো না, ও ঘরে চলো না। একটা নতুন খেলনা এনেছে বাপি কালকে, দেখবে এসো, আসো না। বলে একরকম টানতে টানতে নিয়ে যায় মুন্নি তার আন্টিকে। আজকে মুন্নির সাথে খেলায় মন দিতে পারল না করবী। তার অজস্র প্রশ্নের উত্তরেও নিশ্চুপ হয়ে থাকলো সে। মুন্নির দিকে তাকিয়ে ভীষণ কান্না পেল তার। মুন্নি তার হৃদয়ের অর্ধেক অধিকার করে রেখেছে বলেই এই চরম মুহূর্তেও মুন্নির আবদার ফেলে সাথে সাথেই চলে আসতে পারল না করবী। কিন্তু করবী জানে এ অসম্ভব। অন্নপূর্ণা দেখতে পেলেন করবীর মৌনতা তার অসম্মতি জানিয়ে গেল। বুক ফেটে যাচ্ছিল দুঃখে।
সুপর্ণা শাশুড়ির মনের অবস্থা বুঝতে পেরেই সান্ত্বনা দিয়ে বলে উঠল, আপনি অকারণে কষ্ট পাচ্ছেন মা। মুন্নির জন্য ভেবেছিলাম হয়তো করবি, কিন্তু তারও মতামত আছে, স্বপ্ন আছে। সেই বা কেন এই দুঃখের ভাগ নিতে চাইবে বলুন? অন্নপূর্ণা বললেন, সব আমার ভাগ্যের দোষ বৌমা। নয়তো দীপালির মতো অমন হাসি খুশি মেয়েটা দেখতে দেখতেই আমার মতো বুড়িকে চোখে দেখলেন না ঈশ্বর। পরিবারের দুজন পুরুষের কানেও গেল ঘটনাটা। বড় বিনয় শুনে মায়ের বোকামিতে লজ্জিত হলো, অন্যদিকে বিকাশের মুখ গম্ভীর হয়ে উঠল। হতাশ জীবনে মুন্নির খুশিতে যেই আনন্দ খুঁজে পেয়েছিল বিকাশ, অকস্মাৎ এই ঘটনাটা সব উলট পালট করে দিল। অন্নপূর্ণা দেবী হতাশে অসুস্থ হয়ে পড়লেন। পরদিন থেকে আর এলো না করবি, আর আসবে না যে সেটা বলাই বাহুল্য। এদিকে সেদিন বাড়ি ফিরতেই বাবার উচ্ছ্বসিত মুখ দেখেও করবি খুশি হতে পারল না। বাবার কোলে মাথা রেখে অঝরে কেঁদে চলল করবি। বাবা স্তম্ভিত, বুঝে উঠতে পারলেন না কিছুই। বেশ কিছুক্ষণ পরে করবি খানিকটা শান্ত হলে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? বাবাকে ছেড়ে যাবি বলে মন খারাপ? মাথা নাড়িয়ে বলে করবি, তা নয় বাবা, একটা ভীষণ দ্বিধায় পড়ে গেছি বাবা। রুদ্রবাবু এবার একটু সন্দেহের চোখে তাকালেন মেয়ের দিকে। কখনো তার মনে হয়নি করবীর জীবনে গোপন কিছু আছে যা তিনি জানেন না। তবে কি করবী অন্য কাউকে? তুই খুলে বল আমায়, কোনো দ্বিধা না রেখে বল মা, তোর কি অন্য কাউকে পছন্দ? না বাবা। মেয়ের উত্তর শুনে স্বস্তির শ্বাস ফেললেন বাবা। তবে কি নিয়ে ভীষণ দ্বিধারে মা? সব মেয়েকে বিয়ে করতে হয় করবী, এতে আজ মুন্নি ঠাকুমা আমাকে মুন্নির মা হয়ে আজীবন তাকে আগলে রাখার কথা বললেন বাবা। আবার কণ্ঠস্বর ভারী হয় করবীর। প্রথমটায় রুদ্রবাবু হতভম্ব হয়ে পড়লেন, পরক্ষণে অপমানিত বোধ করে বলে উঠলেন, কি বলেছেন তিনি? তুই মন খারাপ করিস নে, আমি কালকে কথা বলবো তার সাথে। কি বলবে বাবা? থাক, এ নিয়ে কোনো কথা বলবে না তুমি। বলবো না মানে? টাকা আছে বলে অকারণে তোকে অপমান করবে আর আমি চুপ থাকবো? অপমান তো করেননি বাবা। শান্ত দৃঢ় কণ্ঠ করবীর। একটু থতমত খেলেও রুদ্রবাবু বলে উঠলেন আবার, তুই মন খারাপ করিস নে মা, আমি কালকেই সুব্রতর সাথে বিয়ের দিনক্ষণ পাকা করছি। করবী অবাক দৃষ্টিতে তাকায় বাবার দিকে। তুমি পাকা কথা দাওনি বাবা? না রে মা, তোর ছুটিছাটার ব্যাপার আছে যে, তোর সাথে কথা না বলে। ভালোই করেছো বাবা। আবার শান্ত সমাহিত কণ্ঠ করবীর। রুদ্রবাবু বুঝতে পারেন না। করবী উঠে দাঁড়ায়, এরপর সোজা নিজের ঘরের দিকে চলে যায়। হতবাক বাবা তাকিয়ে থাকেন মেয়ের চলে যাওয়ার দিকে। করবী দু চোখের পাতা এক করতে পারছে না কিছুতেই। একদিকে উজ্জ্বল ভবিষ্যৎ আর অন্যদিকে মুন্নি। তার এইটুকু আত্মত্যাগে যদি ওই মাহারা মেয়ের জীবনে আনন্দ ফিরে আসে, তবে সে কি পারে না? করবীর অন্তরাত্মা তাকে বারবার মুন্নির দিকেই নিয়ে যায়। আত্মবিশ্লেষণ শেষে সেদিন রাতে করবী সুব্রতকে ফোন করল। সুব্রতকে সত্যটা জানাতেই হবে তার। ওপাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে সুব্রত বলে ওঠে, আজকে আমার সৌভাগ্য দেখছি, আপনি ফোন করলেন অধমকে। সত্যি আমার সৌভাগ্য। এ সময় ফোন ধরেছেন যে। বিশেষ কারণেই এত রাতে ফোন করেছি, ক্ষমা করে দেবেন সুব্রত বাবু, এই বিয়ে হবে না। সমস্ত ঘটনা সবিস্তারে বলে শেষ সিদ্ধান্ত জানিয়ে দেয় করবী। আমি নিরুপায় সুব্রত বাবু, এ বিয়ে করতে পারবো না। আহত কণ্ঠে জানতে চায় সুব্রত, নিশ্চয়ই আমার ভালোবাসার জোর ছিল না করবী, নয়তো এভাবে। ভালোবাসার চেয়ে মমতার জোর হাজার গুণ বেশি সুব্রত বাবু। মায়ের মমতার কাছে ভালোবাসা হেরে গেল ভাববেন? প্রার্থনা করি আপনি সুখী হন। বলেই ফোনটা রেখে দিল করবী। পৃথিবীর কেউ হয়তো করতো না, কিন্তু সুব্রত করবীর সব কথা বিশ্বাস করেছিল। বলা বাহুল্য, বিয়েটা পাত্রপক্ষের তরফেই ভেঙে দেওয়া হলো। করবী আজ আবার ও বাড়ির গেট খুলে ভেতরে ঢুকলো। আজকে দ্বিধাহীন তার মন। মুন্নির ভালোবাসায় তাকে এখানে নিয়ে এলো আবার। দূর থেকে তাকে দেখতে পেয়ে বহুদিনের তৃষ্ণার্ত চাতকের মতোই ছুটে এলো মুন্নি। মুন্নিকে বুকে জাপটে ধরে অজস্র চুমুতে মুন্নির সমস্ত রাগ অভিমান ধুয়ে ফেলতে চাইছিল করবী। মুন্নি কাঁদতে কাঁদতে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে আন্টি? আর যেতে দেব না তোমাকে, আর যাবে না তুমি আমাকে ছেড়ে। অশ্রুসিক্ত কণ্ঠে বলল করবী, যাব না, তোমাকে ছেড়ে আর যাব না, প্রমিস করো। ছোট্ট হাত মেলে ধরল করবীর সামনে মুন্নি। করবী দৃঢ় মুঠোয় ওই কচি হাতখানা ধরে মুন্নির দিকে তাকিয়ে বলল, প্রমিস। নিজেকে দিয়েই জীবনের
এই নতুন সত্যকে উপলব্ধি করলো করবী, জন্ম না দিয়েও মা হওয়া যায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।